ভাই আমার এই মোবাইলটা টাচ ভাঙা। হ্যাঁ, এটা ঠিক করা যাবে। কাস্টমারের কাছ থেকে বিল করাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আমরা যখন কাজ করব, ঠিক আছে, তখন হচ্ছে যে কাজের অনেকগুলো স্টেপ আছে। যেমন নেটওয়ার্ক সমস্যা, নেটওয়ার্কের অনেকগুলো ধাপ আছে। ধাপে 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 কাজ করতে হবে, স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। তো অনেকের আছে যে স্টেপ গুলোর মধ্যে কিছু কিছু খুঁটিনাটি বিষয় আছে, যে বিষয়গুলো আসলে আমাদের অনেক সময় খেয়াল থাকে না, বা খেয়াল করতে গেলেও একটু মিস্টেক হইতে পারে। তো যার কারণে আমাদের যে মোবাইল রিপেয়ারিং এর যে হার্ডওয়্যারের যে বইটা আছে, ওই বইয়ের মধ্যে যত ধরনের সমস্যা আছে, ফোনের মধ্যে যত ধরনের সমস্যা আছে, আইফোন হার্ডওয়্যার, সফটওয়্যার, ঠিক আছে, এটসেট্রা, অ্যান্ড্রয়েড বাটন, যত ফোন আছে, যত ধরনের ফোন আছে, সব ধরনের ফোনের সমস্যার সমাধান আছে। এমনকি আগের যে নোকিয়া ফোনগুলো ছিল, ওই নোকিয়া ফোনের সমস্যারও সমাধানগুলো আছে। তো এখন যখন আমরা কাজ করব, দেখা গেল আপনার নেটওয়ার্কের কাজ করবেন, আপনি জাস্ট পিডিএফটা বের করে ওইখানে সার্চ করবেন। এখানে সার্চ করবেন হচ্ছে যেমন আমি সার্চ করলাম কন্ট্রোল এফ, এখানে আমি সার্চ করব হচ্ছে নেটওয়ার্ক, ঠিক আছে, আমার নেটওয়ার্ক সমস্যা আমি সার্চ করলাম। এই যে স্মার্টফোন নেটওয়ার্ক প্রবলেম, এখানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সবকিছু লেখা আছে, কি কি স্টেপে কাজগুলো আমাদের করতে হবে নাকি। তো তেমনি যত ধরনের প্রবলেম আছে তত ধরনের সলিউশন আছে। যেমন এখানে নেটওয়ার্ক স্টেপের তৃতীয় স্টেপটা হচ্ছে যে আমাদের হট টেস্টিং করতে হবে, তাই তো। তো হট টেস্টিং করা কিন্তু আপনারা সবাই ইনশাআল্লাহ পারেন। হট টেস্টিং, কুল টেস্টিং, কম্পোনেন্ট টেস্ট করা, বিভিন্ন লাইন ট্র্যাকিং করা, প্রবলেম ফাইন্ড আউট করা, আইসি লাগানো উঠানো, এগুলো ইনশাআল্লাহ আমরা সবাই শিখছি নাকি। তো যখন আমরা কাজ করব, প্রথম অবস্থায় আমাদের যেই প্রবলেমটা হবে, ওই প্রবলেমটা আমরা আমাদের পিডিএফ থেকে, আমাদের অনলাইন সলিউশন বই থেকে আমরা দেখে তারপর কাজ করব। তাইলে আমাদের কাজ করা আমাদের জন্য প্রথম অবস্থায় ইজি হয়ে যাবে, এবং পরবর্তীতে একটা কাজ করার পরে পরবর্তীতে আপনি নিজে একজন মাস্টার হয়ে যাবেন, ঠিক আছে, আপনি এক্সপার্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই ফোনটা আমরা এমএমসি রিপেয়ার করছি। মিডিয়াটেক যত ফোন আছে, কোয়ালকম যত ফোন আছে, যেই ফোনই হোক না কেন, কিভাবে এমএমসি রিপেয়ার করতে হবে, ঠিক আছে, কিভাবে একটা ফোনের লক খুলতে হবে, কিভাবে একটা ফোনের হার্ডওয়্যার সমস্যা হলে রিপেয়ার করতে হবে, সবকিছু আমাদের পিডিএফ এর মধ্যে আছে। কি কি আছে? হার্ডওয়্যার সলিউশন আছে, সফটওয়্যারের বিভিন্ন বিষয় কোনটা কি, বিভিন্ন বুট অপশন আছে, বুটগুলা কোনটা কি, কিভাবে একটা ফোনের মডেল চেক করে, কিভাবে আপনি আনলক করবেন স্টেপ বাই স্টেপ, সবকিছু লেখা আছে। পাশাপাশি হচ্ছে আপনি ইএমএমসি চেঞ্জ করতে গেলে, রিপেয়ার করতে গেলে কিভাবে রিপেয়ার করতে হবে, চেঞ্জ করতে হবে, সব নিয়ম সুন্দরভাবে আছে। এবং আইফোনের সলিউশন গুলো আছে, যে একটা আইফোন যদি ডেড হয় বা আইফোনে যদি অন্যান্য সমস্যা হয়, কিভাবে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ সলিউশন করবো, ঠিক আছে। তো মূলত হচ্ছে যে আমাদের বেসিকটা স্ট্রং থাকতে হবে। ইনশাআল্লাহ আমাদের সবার বেসিক এখন স্ট্রং আছে। এবং পাশাপাশি হচ্ছে যখন আমরা সফটওয়্যারের কাজ করব, যেমন একটা ওপো ফোন আসলো, আমাদের অনলাইন কোর্সে যে ভিডিও সবাইকে দেয়া হবে, ওই অনলাইন কোর্সের ভিডিও মধ্যে ওপো ফোন কিভাবে স্টেপ বাই স্টেপ লক খুলতে হবে সেগুলা দেওয়া আছে। একটা ওপো ফোন আসলো, আপনি ভিডিওতে দেখলেন যে এভাবে মডেল চেক করে এই টুলস দিয়ে, না হলে ওই টুলস দিয়ে, ওইটা দিতে না হলে এই টুলস, এইভাবে কাজ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের কাজ করার বিষয়গুলা। এবং পাশাপাশি হচ্ছে কাস্টমারের কাছ থেকে বিল করাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে বিল করতে হবে, তাই না। আমরা এখন সেটাই আর কি বুঝবো আর কি, ঠিক আছে। ভাই এই ফোনটা আমার এরকম যে লগ বৈশা থাকে, আর কিছু আসে না। তো এই ফোনটা আমি ঠিক করতে চাচ্ছি। কি করবেন? সর্বপ্রথম হচ্ছে যে একটা কাস্টমার ফোনটা আগে হাতে নিবেন, নিয়ে তাকে ফোনের সমস্যা জিজ্ঞাসা করবেন। তো সমস্যা জিজ্ঞাসা করার পর তারপর হচ্ছে আপনি নিজে নিজে সবকিছু মাল্টিমিটার, পাওয়ার সাপ্লাই, আরো যে টুলস গুলো আছে, এগুলোর মাধ্যমে বা আপনার নিজের অভিজ্ঞতার মাধ্যমে আপনি দেখবেন যে আর কি কি সমস্যা আছে। থাকলে কাস্টমারকে জানাতে হবে, এবং প্রত্যেকটা সমস্যার জন্য আলাদা আলাদা বিল করতে হবে, ঠিক আছে। অনেক সময় দেখা গেল কি আপনি একসাথে বিল করেন, যে এই ফোনের আপনি টাচও চেঞ্জ করে দিবেন, আবার ফোনটা ডেড আছে, ডেডও ওকে করে দিবেন। আপনি যদি আলাদা বিল করেন তাহলে কি হবে, যদি ফোনটা আপনি অন করে দিলেন কিন্তু টাচটা মার্কেটে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রে হচ্ছে যে টাচ না পাওয়া গেলে আপনি ফোনের ডেড সমস্যার জন্য 500 টাকা বিল করলেন, ওইটা আপনি রেখে দিতে পারলেন। আর যদি একসাথে বিল করেন তাহলে দেখা গেল কি যে দুইটা একসাথে বিল করার কারণে কাস্টমার বলে ভাই আমার সব দেন, টাচও চেঞ্জ করে দেন, নাহলে ধরো না, তখন আপনি 500 টাকার জায়গায় আপনি 200 দিয়ে চলে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে ফোনের ডিমান্ড অনুযায়ী বিল করতে হবে। আপনার কাছে একটা আইফোন 5s আসলো ফ্ল্যাশ করতে, আপনি 200 টাকায় ফ্ল্যাশ করে দিতে পারেন। আবার যদি আপনার কাছে আইফোন 13 প্রো ম্যাক্স নিয়ে আসে ফ্ল্যাশ করার জন্য, আপনি তো 1000-এর উপরে বিল করবেন নাকি, 1000 খানিক দিবেন। কষ্ট এক, সিস্টেম এক, সবকিছু এক, কিন্তু ডিমান্ড অনুযায়ী বিল করতে হবে।
আচ্ছা, তারপর হচ্ছে যে ফোনের অনেক পার্টস আছে যেগুলো হচ্ছে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। যেমন যেমন এখানে সাউন্ড আছে, এটার পাশে এটার নিচে হচ্ছে ইএমএমসি আছে যেটা পেস্টিং সাপোজ, ঠিক আছে। তো সাউন্ড আইসি নিচে হচ্ছে পেস্টিং করা সিপিইউ বা ইএমএমসি। আপনি সাউন্ড আইসি দেখা গেল কি আপনার হিট দেওয়ার প্রয়োজন, সাউন্ড সমস্যা, সাউন্ডের স্পিকার ভালো আছে, লাইন ভালো আছে, কম্পোনেন্ট ভালো আছে, এখন হচ্ছে আইসি রিউট করতে হবে বা রিভলভ করতে হতে পারে বা চেঞ্জ করতে হতে পারে। তখন হচ্ছে আপনি কাস্টমার কাছ থেকে ডেড ডিস্ক নিয়ে নেবেন। কেন? কারণ এটার নিচে পেস্টিং আইসি আছে। যদি এটার পাশে বা নিচে পেস্টিং আইসি হয়, পাশে থাকলে সমস্যা নেই, ঢাইকা নেওয়া যায়। কিন্তু যদি নিচে হয়, বরাবর নিচে হয়, তখন ওই ফোনটা আপনি হটগান দিয়ে যখন কাজ করবেন, হয়তো যারা এক্সপার্ট তাদের ক্ষেত্রে কিছুই হবে না, আপনি নতুন অবস্থায় ডেড ডিস্ক নিতেই হবে। আর ডেড ডিস্ক নেওয়াটাই স্বাভাবিক, সবাই ডেড ডিস্ক নেয়, যে এক্সপার্ট সেও নেয় ডেড ডিস্ক। তার পাশাপাশি হচ্ছে যেমন আপনার একটা ফোন পাওয়ার আইসিতে সমস্যা, মাইকের সমস্যা, আপনি পাওয়ার আইসি চেঞ্জ করলে মাইকটা ওকে হয়ে যাবে, ঠিক আছে। তো তখন আপনি পাওয়ার আইসিটা রিভলভ করবেন বা চেঞ্জ করার ক্ষেত্রে ডেড ডিস্ক নিয়ে নেবেন, কারণ পাওয়ার আইসিটা খুললে তেমনি তো ডেড হয় ফোনটা। নেটওয়ার্ক আইসি চেঞ্জ করতে গেলে ডেড হয় না, ওইটা আমি ডেড ডিস্ক ছাড়াও করতে পারবো, কিন্তু যেটা ডেড হওয়ার সম্ভাবনা আছে ওটা ডেড রিস্ক নিতে হবে। আইসির কাজ করতে গেলে ডেড ডিস্ক লাগবে। আপনি একটা ফোন ধরেন সাউন্ড বাজতেছে না, রেডমি নোট 10 প্রো সাউন্ড বাজছে না, অথবা ফোনের সামনের ক্যামেরা আসতেছে না, তখন হচ্ছে আপনি কি করবেন, ওটা ডেড ডিস্ক নিয়ে সিপিইউটা রিমুভ করবেন, যেহেতু সিপিইউ থেকে সমস্যা। তো এটাই আর কি। তারপর হচ্ছে দেখা গেল একটা ফোনের ভাঙা টাচ গ্লাসটা চেঞ্জ করতে হবে। তো ডিসপ্লে টাচ আমরা জানি একসাথে অ্যাটাচ করা থাকে, যখন আমরা সেপারেট করব একটা অপারেশন করতে গেলে সমস্যা হইতে পারে। তো তখন হচ্ছে কাস্টমার কাছ থেকে রিস্ক নিতে হবে। ভাই আমার এই মোবাইলটা টাচ ভাঙা। হ্যাঁ, এটা ঠিক করা যাবে। তো এই ফোনটার মূলত ডিসপ্লে টাচ দুটো একসাথে চেঞ্জ করতে হয়, কিন্তু তারপরও একটা সিস্টেম আছে আমাদের কাছে, আমরা আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে এটার গ্লাসটা আলাদা করতে পারবো। কিন্তু আলাদা করার ক্ষেত্রে ছোট্ট একটা রিস্ক আছে। দেখা গেল 90% আপনার ডিসপ্লেটা কিছু হবে না, সম্ভবত 10% হচ্ছে অনেক সময় ডিসপ্লেটা চলে যায়। এটা ডিসপ্লের হচ্ছে টেম্পারের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো আপনার প্রথম স্টেপে আমরা গ্লাস চেঞ্জ করার চেষ্টা করব। যদি গ্লাস চেঞ্জ করা হয় তাহলে আপনার 1000 টাকা বিল পড়বে। আর যদি গ্লাস চেঞ্জ করতে গেলে ডিসপ্লে চলে যায়, তখন হচ্ছে এটা ডিসপ্লে সহ চেঞ্জ করতে হবে, সেক্ষেত্রে আপনার 2500 টাকা খরচ করবে। এইভাবে হচ্ছে বিল করতে হবে, ঠিক আছে। এখন যদি আপনি বলেন যে ভাই একটু রিস্ক আছে, সমস্যা নাই, কিছু হইব না। যদি মহিলা কাস্টমার হয় কোনো কথাই নাই, ঠিক আছে, একদম আপনি আপনার মন করেন শেষ, আপনার জীবন তেজপাতা হয়ে যাবে। এজন্য অবশ্যই ভালোভাবে বুঝিয়ে, যদি মহিলা কাস্টমার হয়, ছেলে কাস্টমার নো প্রবলেম, বাট মহিলা কাস্টমার হচ্ছে তাদের কাছ থেকে ডিট করে নেবেন, একটা কাগজে, সাদা কাগজে লেখা নেবেন যে ফোনের ডিসপ্লে নষ্ট হলে দোকানদার দায়ী নয়, ওকে। আচ্ছা, তারপর হচ্ছে একটা ফোন খোলার সময় আপনি যখন ফোনটা খুলবেন, ফোনের যেই সিম গুলো থাকবে, সিম গুলা কাস্টমারকে বুঝাই দিবেন। কারণ আপনি কাস্টমারের সিম রাখলেন, আবার আরেক কাস্টমারের সিম রাখলেন, তখন এক সিম আরেক সিমে গরমিল লেগা এলোমেলো হয়ে যাবে, এক সিম আরেকজনের কাছে দিয়ে দিবেন, এই জন্য সমস্যা। সিম মেমোরি ভুলেও নিজের কাছে রাখবেন না, কাস্টমারকে দিয়ে দিবেন, ঠিক আছে। দরকার হলে একটা কাগজ বা একটা প্যাকেটের মধ্যে দিয়ে দেবেন, সমস্যা নেই। সিম ট্রেতে রেখে দিবেন, কারণ এটা চেক করার ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। তাছাড়া হচ্ছে যেই অন্যান্য যে পার্টস গুলো থাকবে সব আপনি ব্যাকশেলের উপরে রাখবেন, ব্যাকশেলের উপরে রাখবেন, এখানে রাখবেন। রাখার পর হচ্ছে যদি ক্যামেরা খুলেন, অবশ্যই ক্যামেরাতে কোনো ছাপ লাগা যাবে না, হাতের কোনো ছাপ লাগা যাবে না। যদি ছাপ লাগে সমস্যা। ক্যামেরাগুলো আপনি খুব সুন্দরভাবে রাখবেন। আর যদি আপনি ধরেন কাজ করতেছেন, কাজটা হচ্ছে না বা একটু টাইম লাগবে, এখন আপনার হাতে আরো অনেক কাজ আছে যেগুলো শর্ট টাইমের মধ্যে হয়ে যাবে, এই কাজটা হচ্ছে জট কাজ। তো এটা যদি একটু সময় লাগে, আমি এটারে প্যাকেট করে বক্সের মধ্যে রেখে দিব, তাইলে সেফ, ঠিক আছে, তাইলে আর কোনো সমস্যা নাই। কি হয়, অনেকে আছে যে কি করে যে সিম ট্রে হারায় ফেলে, ক্যামেরা হারায় ফেলে, তারপর ক্যামেরা পাওয়া যায় না, নতুন ফোন কিনে জরিমানা দিতে হয়। এই জন্য এগুলো সাবধানতার সাথে কাজ করতে হবে, যেন কাস্টমারের জিনিস না হারায়। আরেকটা বিষয় হচ্ছে, যখন আপনি কাস্টমারের কাছ থেকে বিল করবেন, তখন যদি টাচ ডিসপ্লের বিল হয়, টাচ ডিসপ্লে সমস্যা হয়, তখন আপনি কাস্টমারের লকটা কি ছিল ওইটা একটা স্টিকার লাগিয়ে এখানে লেখা রাখবেন। তারপর হচ্ছে কাস্টমারের ফোন নাম্বার, কাস্টমারের সমস্যা এবং কাস্টমারের কাছ থেকে যে বিল করছেন আপনি, সেই বিলটা আপনি ফোনের স্টিকারের মধ্যে লাগিয়ে রাখবেন। তাইলে কি হবে, যখন আপনি পরবর্তীতে কাজ করবেন, কাস্টমারের বিল কত, তারপরে কাস্টমারের ফোন নাম্বার এবং হচ্ছে কাস্টমারের সমস্যা কি, আপনি খুব সহজভাবে বুঝতে পারবেন। দেখা গেল কি অন্য একটা কাস্টমার আসতে পারে যে ভাই অমুক জায়গায় আমার বড় ভাই অমুক দিন আমার বড় ভাই একটা ফোন দিয়েছিল, তো আপনি তখন ওই নাম্বারটা দিয়ে ভেরিফিকেশন করতে পারবেন, ঠিক
ঠিক আছে? তো এই হচ্ছে কাজের সঠিক নিয়ম। যদি কোনো কাস্টমার দামি কোনো ফোন নিয়ে আসে লক খোলার জন্য, যেমন হতে পারে আইফোন 13 প্রো ম্যাক্স, 14 প্রো ম্যাক্স, এগুলা খুলতে অনেক টাকা খরচ হয় এবং হচ্ছে অনেক সময় ভালো একটা সিকিউরিটি রাখা উচিত। ভবিষ্যতে নেক্সট টাইম যদি ঝামেলা হয়, আপনি আইনের লোকেদের যদি দেখান যে আমার আইডি কার্ড আমি রেখে দিচ্ছি, এই যে আমার কাছে আইডি কার্ডের প্রুফ আছে, আপনি একটা ঝামেলা থেকে অনেকটা সেফ পাবেন। ঠিক আছে? তো যার কারণে যদি কোনো দামি ফোন নিয়ে আসে, অবশ্যই তার ভেরিফিকেশন কাগজপত্র রাখতে হবে। যদি কাস্টমারের ফোনের বক্স থাকে, তবেন যান ফোন দিয়ে গেছেন, এবার বক্স নিয়ে আসেন। যদি চোরাই ফোন হয়, আপনার কাছে ফোনটা রাইখা ও চলে যাবে আর আসবে না। বুঝতে পারছেন? তো কোনো ধরনের ফোনের আইমি টাইমি চেঞ্জ করা যাবে না। যা ইনকাম করবেন হালাল ভাবে। আপনি আইমি চেঞ্জ করার মাধ্যমে চোরকে সাহায্য করতেছেন, এর মানে আপনি নিজেও চোর। এই জন্য আইমি চেঞ্জের কোনো কারবারই করা যাবে না। ঠিক আছে? যদি করেন এটা আপনার হারাম ইনকাম। আর হারাম ইনকাম তো আল্লাহ তাআলা কি হারাম ইনকামকারীদের ইবাদত কবুল করেন না। আর একটা বিষয় হচ্ছে, কাস্টমারকে কাস্টমার পাশে বসে রয়েছে, আমি এখানে কাজ করতেছি, আমি একটা জাম্পার করলাম, ওকে 2000 টাকা বিল দিবে, জীবনও দিতে চাইবে, বা দিলেও আপনার কাছে সে সংকোচ বোধ করবে যে 2000 টাকা রেখে দিল, আমরা এই লোকের কাছে জীবনও যাব না। ঠিক আছে? এই জন্য কাস্টমারের সাথে কাজ করা যাবে না। আপনি কাজ করছেন, প্রবলেম ফাইন্ড আউট করছেন, আপনার প্রবলেম ফাইন্ড আউট করা শিখতে আপনার ঢাকা আসতে হয়েছে, কোর্স করতে হয়েছে, টাকা খরচ করতে হয়েছে, যন্ত্রপাতি কিন্তু আপনার লাখ টাকার উপরে গেছে, দোকান লাগছে, অনেক খরচ আছে, এগুলো কাস্টমার বুঝবে না। কাস্টমার মনে করবে যে জাম্পার করছেন উপরে গেছে। ঠিক আছে? যদি জাম্পার করাটা সাধারণ লোকের ক্ষেত্রে সম্ভব হইতো, তাহলে আপনি এটার বিল কম রাখলো সমস্যা। আর আরেকটা বিষয় হচ্ছে যে অতিরিক্ত আপনি বিল করবেন, ওটা করা যাবে না। আপনি ধরেন একটা ডিসপ্লের দাম মার্কেটে 1200, আপনি তার কাছ থেকে 5000 টাকা রেখে বসে আছেন, এটা আপনার হালাল হবে না। ঠিক আছে? এর পরিমতো বিল করবেন, একবারে কমও না একবারে বেশিও না। অতিরিক্ত মানে একদম গলা কাটা দরকার নেই, আবার একবারে আপনি 100 টাকা লাভে করে দিবেন তাও দরকার নেই। ওইভাবে মার্কেট নষ্ট হয়।